কৃষ্ণচূড়া লালে সেই মুগ্ধতা ঝরে, সেই মুগ্ধতার চেয়েও শত শত কোটি বেশি মুগ্ধতা অঙ্গে ধারণ করার ক্ষমতা যে নারীটি আছে, সে হলো বিদিশার নেশা। তার চোখে সভ্যতার সাত সমুদ্র যেন টলমল করে। উষ্ণ গরমে তার ঠোঁটে থাকা উষ্ণ চাকে আমরা বড় হিংসে হই। কখনো আমাদের নিবিড়ে কাছাকাছি আসার গল্প হলে আমি আপনাকে একটি বড় গোপন কথা বলবো। কেমন করে গুনগুনে এতগুলো বছর তাকিয়েছিলাম তৃষ্ণার্ত হয়ে, তাও জানাবো। ইতি ওই পথে থাকা পুরনো। আরও একটি ক্যাপশনে উথাল পাথাল হলো নিউজ ফিড। এবারের ছবিটি পার্কের, অন্যমনস্ক হয়ে চায়ের কাপে চুমুক দেওয়ার দৃশ্য। তাকে মনে হচ্ছে 19 শতকের কোনো চিত্রনায়িকা। টানা টানা চোখমুখ, উদাস উন্মনা ভাব। প্রথম অবস্থায় নিজের ছবিটি দেখে দারুণ রকমের মুগ্ধ হলো সে। এই ক্যাপশন দেওয়া লোকটির যে অসাধারণ ছবি তোলার প্রতিভা রয়েছে, তা তার এক একটি নিখুঁত ছবি প্রমাণ দিচ্ছে। কত শত কমেন্টের ভিড়েই তার চোখ নিতান্তই অমনোযোগী হয়ে বার কয়েক ঘুরে বেড়ালো ফোনের স্ক্রিনে। ক্যাপশনের পাতায় একটা মানুষের মুগ্ধতা ঠিক কতদিনের হতে পারে? 5 মাস, 10 মাস, বড় জোর 1 বছর। তাই বলে 2.5-3 বছর ধরে একটা মানুষ কেবল ক্যাপশনে দিয়ে যাবে? এত গুরুতর ভালো লাগা, নাকি নেহাত ফাইজলামো? ভাবনার মাঝেই ফোনে কল বেজে উঠল বিদিশার। স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে রয়ে শয়ে কল রিসিভ করতে অপর পাশ থেকে ভাষা ভাষা পুরুষ কণ্ঠ শোনা গেল। বিদিশা বলছিস? কণ্ঠটি স্বল্প পরিচিত হওয়ায় বিদিশা সম্মতি দিয়ে বলল, হে কে? আমি শাহেদ। চিনতে পেরেছিস, নাকি আত্মীয় স্বজনদের ভুলে টুলে বসে আছিস? বিদিশা চিনতে পেরেছে নাম শুনে। শাহেদ তার ফুফাতো ভাই, বড় ফুপির ছেলে। হে, চিনেছি। কি বলিস, চিনে গেলে এত দ্রুত? যেভাবে শ্বশুর বাড়িতে খুঁটি গিরে বসেছিলিস, ভেবেছিলাম তো আমাদের মনে রাখার কোনো প্রয়োজনীয়তা তুই বোধ করিস না। শাহেদ এমনই, সবসময় ঠাস ঠাস কথা বলে। বিদিশা কোনোরূপ তর্ক না করেই বলল, মেয়েদের তো জীবনটা কাটাতে হয় শ্বশুর বাড়িতে, খুঁটি গেড়ে না বসলে হবে? লাভ কি হলো? সেই তো খুঁটি ছিঁড়ে চলে আসতেই হলো। পরম হেলাতেই যেন কথাটা বলল শাহেদ। যেই তাচ্ছিল্য পছন্দ হলো না বিদিশার। করে দরকার ছিল আপনার? কেন দরকার ছাড়া কল দিতে পারি না? নাকি শিডিউল করে এখন থেকে কল দিতে হবে তোকে? না, তার জন্য নয়, গত কয়েক বছর কখনো তো কল দেননি, তাই বললাম। দেবো কিভাবে? আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে যেমন করে সংসার করছিলিস, আমাদের সাথে কথা বলার সময় বা কই ছিল তোর? কথাটির বিপরীতে আর কি বলবে বুঝে আসলো না বিদিশার, তাই চুপচাপ রইল। অপর পাশ তাকে চুপ থাকতে দেখে ব্যস্ত ভঙ্গিমায় বলল, তবদা খেয়ে গেলি মনে হয়। আচ্ছা যাই হোক, মামিকে দে, কথা আছে। মামি কল ধরছে না। দিচ্ছি। বলেই যেই না কান থেকে ফোন নামাতে নেবে, সেই মুহূর্তে শাহেদ নরম কণ্ঠে বলল, আমার কথায় রাগ করেছিস? বিদিশা কোমল স্বরে বলল, আরে না। করিসনি কেন? কর রাগ। তুই রাগ করলি কি আর না করলি কি? চা, মামিকে ফোনটা দে। শাহেদের এমন কথায় না চাইতেও হেসে দিল বিদিশা। হাসতে হাসতে বলল, একটু বদলাননি। বদলানোর কথা ছিল বুঝি? তুই বদলে গিয়েছিস বলে আমাকেও বদলাতে হবে? আমি বদলে গিয়েছি কই? এই যে কাছের তুমি সম্বোধন করা আত্মীয়দের দূরে বানিয়ে আপনি ডাকছিস, এটা কি বদলানো নয়? শাহিদের কথায় জিভে কামড় দিল বিদিশা। সে যে শাহিদকে তুমি করে বলতো তা তার গুণাক্ষরেও মনে ছিল না। থাকবেও বা কীভাবে? যোগাযোগ না হতে হতে সম্পর্কগুলো এতটা দূরের হয়েছে কবে টেরই পেল না সে। অথচ যেই সংসারের জন্য এত কিছু, শেষমেশ সেই সংসারটাই রইল না। বিছানায় সুবাসহীন বাতাস এসে গাছ হয়ে যাচ্ছে। বেনামি জ্যোৎস্নাটা এসে করবীর রঙ্গ ছুঁয়ে পড়ছে। চোখে মুখে মেয়েটার ঘুম নেই, ঘুম থাকারও না। দুপুরে যেমন ঘটনা ঘটলো তার সাথে, তারপর ঘুম আসার কথাও না। রাস্তার মানুষ যেমন চোখ করে তাকিয়েছিল তার দিকে, বাড়ি চাচি ফোন দিয়ে সেই সম্পর্কে কয়েকটা কথাও বলেছেন। সে তিমিরকে তখনের মতন বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছিল। কিন্তু এখন কি করবে? কি করার? তিমিরকে বিয়ে করাটা ঠিক সিদ্ধান্ত হবে? জীবনের কোনো মোড়ে গিয়ে কি মনে হবে তার সিদ্ধান্ত ভুল ছিল বলে? নিজেকে বড় অসহায় লাগলো তার। চারপাশের এই খা শূন্যতায় বুক কাঁপল ভীষণ। বাবাটার বেঁচে থাকা উচিত ছিল। বাবা থাকলে আজ নিশ্চয়ই করবীকে বুঝতে পারতো কোনটা সঠিক হবে কিংবা কোনটা ভুল। করবী বিছানা ছেড়ে উঠে বসল।
ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে আলো জ্বালালো। পড়ার টেবিল থেকে বাবার ডায়েরিটা নিয়ে বসলো বারান্দার ফ্লোরে। এর আগে কখনো পড়া হয়নি এই অনুভূতি ধরে রাখা ডায়েরিটার ভেতর কী লেখা আছে সেটা। বাবা ডায়েরি লিখতে ভালোবাসত, শৌখিন মানুষ ছিল ভীষণ। ভালোবাসা তার কাছে এক অনন্য শৌখিনতা ছিল বোধহয়। ডায়েরির পৃষ্ঠা উল্টাতেই ভেসে উঠল তারিখ। 3/6/1987। পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম। একটি মেয়ে টিয়া রঙের ফতুয়া পরনে, চুলগুলো ছোট ছোট করে কেটে ঘাড় অব্দি করে রেখেছে। মেয়েটি এসে আব্দুল চাচার দোকানে বসে চা খেলো। আড্ডার সকলে তো তার দিকেই তাকিয়ে রইলাম। বন্ধু আজিজ টিটকারি মেরে বলল টিয়া পাখি। বন্ধু রিয়াজ শীষ বাজালো। মেয়েটি বোধহয় ওদের আচরণে বিরক্ত হলো, কেমন করে যেন তখন তাকিয়েছিল আমাদের দিকে। করবি অবাক হলো, এত পুরানো দিনের ডায়েরি। আজ 2024, অথচ আব্বু যখন ডায়েরিটা লিখেছিল তখন 1987 সবে। উৎসাহ নিয়ে পরের পৃষ্ঠাগুলো উল্টাতে শুরু করলো করবি। 10/6/1987। 7 দিন পর আবার দেখা হলো আজিজের দেওয়া টিয়া পাখি নামের মেয়েটার সাথে। মেয়েটা থাকে রায়বাহাদুর রোডে, শৌখিন আর বিলাসবহুল পরিবারের মেয়ে। আজ সব খোঁজ বের করলাম। মেয়েটার নাম রঙ্গিনী জাহ্নবী, বাবা মায়ের তৃতীয় সন্তান, তারপরও দুটো ভাই আছে। 19/6/1987 আজ জাহ্নবীর সাথে প্রথম দেখা হলো। মেয়েটা বেশ প্রাচুর্যে খামখেয়ালিতে অভ্যস্ত, ব্যবহার সহজ সরল এবং ভালো। মিশুকও সুন্দর করে কথা বলে, কি করলো তা ভাবে না এত কিছু। আমাকে দেখেই কত সোজাভাবে বলল আমি নাকি দেখতে সুপুরুষ। করবি ডায়েরির পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আরও কত কী পড়ল। তার মায়ের পুরো নামও বোধহয় আজ জানলো। ডায়েরির পাতা পড়তে পড়তে গিয়ে থামলো 1992-তে। লেখা 8/9/1992। সাহেবার সাথে এত বছরের প্রেম, অথচ আজ সব বোধ হয় শেষ। কি বেধড়ক মারটাই না মারলো ওর ভাইয়া আমাকে। আমার মা তো কেঁদে কেটে বুক ভাসিয়েছে। আমার ভাইরা আমাকে বুঝিয়েছে যেন আর সাহেবার কাছে না যাই। আর ছোটজন তো কতক্ষণ অন্তিতন্তি করলো। সাহেবার ভাইদের দেখে নিবে জানালো। আমাকে মারছে দেখে সাহেবার সে কি রাগ, চিৎকার, কেঁদেছে ও বোধ হয়। মায়া হলো ওর জন্য। 1/1/1993। আমি আর সাহেবা আজ পালিয়ে বিয়ে করেছি। এখন মধ্যরাত, আমার ছেলে মানুষ সাহেবা ঘুমিয়ে আছে। বড় ক্লান্ত কিনা। মেয়েটার মাথায় কি যে চাপলো, হুট করে বলছে সাহেব বিয়ে করব। হুট করে বিয়ে করা যায়? মেয়েটা তো বুঝবেই না, তাই বিয়ে করে ফেলেছি। আমার জীবনে সাহেবা ছাড়া আর কী বা আছে, তাই ওর আবদারটুকু রাখলাম। এরপর ডায়েরির পাতায় কথা যেতেই থাকে। সংসারের গল্প, বিবাহিত খুনসুটির গল্প, আর গল্প সাহেবার প্রতি মুগ্ধতার। করবি যেন হারিয়ে গেল বাবা মায়ের অদেখা সংসারে। কি সুখেরই না সংসার, কিন্তু সেই সুখ হুট করে এক পাতাতে গিয়ে বড় ফ্যাকাশে লাগলো। করবির কপাল কুঁচকে এলো। তারিখ 8/3/1994। আজকাল রূপকথার সংসারে যেন কিসের ছায়া পড়েছে। আমার অনেক ভালোবাসা সাহেবা কেমন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। আমার পরিবারের কারোর সাথে একটুও বনিবনা হচ্ছে না তার। কথায় কথায় ঝগড়া করছে, ঘর ছেড়ে বাড়িয়ে যাচ্ছে। সাহেবার কি মন খারাপ? এই সাহেবাকে বড় অপরিচিত লাগে আমার। কাউকে বলতেও পারি না। সাহেবা কেন বুঝে না তাকে আমি ভীষণ ভালোবাসি। 15/5/1994। আজ বেশি কিছু বলবো না, কেবল বলবো আমার পরিবারে অতিথি আসবে। আমার ছেলে মানুষই করা সাহেবা মা হবে। 26/12/1994। সাহেবাকে এত বুঝিয়েও সংসারে ফেরাতে পারছি না। যেই মন তার বাইরে গিয়েছে, সেই মন কি আদৌ ফিরবে সংসারে? আমি তো সাহেবার এমন বড় অন্যায় ক্ষমা করেও আমার আসন্ন সন্তানদের সাথে নিয়ে সুখে থাকতে চাচ্ছি। তবে সাহেবা নিষ্ঠুর হচ্ছে কেন? করবি বুঝলো বাবার সুখী সুখী সংসার বোধহয় সেখানেই থেমে গিয়েছিল। কেমন লেখাগুলোতে একরাশ অভিমান, অভিযোগ জড়ানো। পৃষ্ঠা উল্টে গেলে সে কাঙ্ক্ষিত দিনে। 8/3/1995। আজ আমার ঘরে 2 রাজকুমারী এসেছে, আমার 2টা আত্মা। ওদের নাম। করবি বাকিটা পড়তে পারল না। তার আগেই তার অনবরত বাজতে থাকা ফোনের রিংয়ে সে বিরক্ত হলো এবং মনে মনে এক অপ্রত্যাশিত কথা জানতে পেরে বিস্মিতও হলো। করবি ডায়েরিটা রেখে ফোনটা তুলল। কিছুদিন আগেই নতুন ফোনটা কিনেছিল। অপরিচিত নাম্বার দেখে কিছুটা ভেবে চিন্তে ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে একটা মেয়েলি কান্না ভেসে এলো। করবি বুঝতে না পেরে বলল, কি
হাউমাউ করে কেঁদে উঠল সেই কণ্ঠ। আপা, আমি বিন্দু। আপা, আমার সব শেষ আপা। হুতুমরে তুমি দেখা রাখো, আমার সব শেষ। আঁতকে উঠল করবী। কাঁদছিস কেন বিন্দু? কোথায় তুই? আপা, আমি নষ্ট হইয়া গেছি। তোমরা ভালো থাইকো আপা, হুতুমরে দেখো। একটি শুনশান রাতের রাস্তা, যে রাস্তায় জোছনা পড়ছে না, রাস্তার উপর আকাশটা হাসছে না। মন ভার তার, ভীষণ শক্তপোক্ত রকমের মন ভার। আকাশের গাম্ভীর্যতা দেখে আঁচ করা যাচ্ছে বৃষ্টি আসবে, বেশ ভালো রকমের বৃষ্টি। প্রায় একটু বাদে বাদে ভয়ঙ্কর শব্দে ডেকে উঠছে আকাশ। ঘেমে নিয়ে একাকার করবীর শরীর। সে দাঁড়িয়ে আছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটার সামনে। অপরিচিত বাড়ি, কেবল বিন্দুর বলা অস্পষ্ট ঠিকানাটা ধারণা করেই এখানে আসা। বাড়ির গেটে দুজন দারোয়ান আছে, ঝিমুচ্ছে একজন, আরেকজন বেশ স্বাভাবিকভাবেই বসা। ভেতর থেকে লোহার মস্ত বড় গেটটা তালা দেয়া। করবী গেটের সামনে গিয়ে সজাগ থাকা দারোয়ানটাকে ডাকলো, যিনি যন্ত্রের মতন বসে আছেন এক ধারে। চাচা গেট খুলুন না। যান্ত্রিক চোখে সেই দারোয়ান তাকালো করবীর দিকে, তারপর বড় বড় পা ফেলে তিনি লাফিয়ে যেন গেটের সামনে চলে এলো। কাকে চাই? করবী কিছুটা অস্বস্তি নিয়ে বলল, কাকা, এটা কি আশরাফুল ইসলামের বাড়ি? যন্ত্রের মতো রোবট মানুষটা হয়তো করবীর কথায় বেশ বিরক্ত হলেন। কিছুটা বিরক্ত কণ্ঠে বললেন, না জেনে এত রাতে আসছেন কেন? শুদ্ধ ভাষায় কড়া কণ্ঠে বিরক্ত প্রকাশ করলেন উনি। করবী মিনতি করল, চাচা, বড় বিপদে পড়ে এসেছি, সাহায্য করুন, গেটটা খুলুন, আমার বোন বাড়ির ভেতরে। এবার ভদ্রলোক কিছুটা ভ্রু কুঁচকালেন। আপনার বোন? হ্যাঁ, আমার বোন চকমো গার্মেন্টস কোম্পানির সাধারণ কর্মী, তাকে নাকি এখানে? না না, এখানে তেমন কেউ নেই। আপনি জান তো, রাত বিরক্ত করবেন না। ভদ্রলোকের উচ্চ বাচ্চে জেগে গেলেন ঝিমুনি কাটাতে থাকা দ্বিতীয়জন। তিনি হাঁক ছেড়ে বললেন, তেমন কেউ না, আপনি ঘুমান। জামশেদ নামক লোকটার কথায় আশ্বাসিত হয়ে আবারও ঘুমে তলিয়ে গেলেন দ্বিতীয়জন। করবীর হৃৎপিণ্ড কাঁপছে, হাত জোর করে সে মিনতি করল, খুলেন দয়া করে, আমার বোনটা ছোট, ওর অতটুকু বয়স, ওর পরিবারে কেউ নেই হাল ধরার। বৃদ্ধ বাবার ছোট একটা মেয়ে ছাড়া, ওর কিছু হয়ে গেলে মেয়েটা বাঁচবে না। জামশেদ চাচা খুলেন, চাচা দোহাই লাগে আপনার। জামশেদ চাচার চোখে মুখে উদ্বিগ্নতা দেখা গেল না লেশমাত্র। মুখ চোখ শক্ত করে বললেন, জান তো এখান থেকে, শুধু বিরক্ত করে লোক সজাগ করছেন। করবী লোহার গেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পা জড়িয়ে ধরল লোকটার। চোখ দিয়ে তার অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে, কণ্ঠে দারুণ মায়া। চাচা, আপনি আমাদের বাবার মতন, আপনার সন্তান বিপদে পড়লে কি এমন নির্দয় হতে পারতেন? আপনার পা ধরলাম চাচা, আমার বিন্দুটার কিছু হয়ে গেলে আমি কি করব? আমারও যে ও ছাড়া কেউ নেই। চাচা, আপনার দোহাই লাগে চাচা, আপনি দরজাটা খুলুন, আপনার কাছে মিনতি করছি। কি জানি, করবীর এমন অসহায়ত্বে যেন ভদ্রলোকের কিছুটা মন গলে গেল। আশেপাশে চোরের মতন তাকিয়ে সাবধানী কণ্ঠে বলল, খুললেও তুমি একা কিছু করতে পারবে না, চলে যাও, লাভ নেই। কোনো ক্ষমতাই এই বাড়ির মালিকের কিছু করতে পারবে না। ফিসফিস করে কথাটা বলেই ভদ্রলোক সিগারেট বের করে চলে গেলেন ডান দিকে। অসাবধানতাবশত চাবির গোছাটা ফেলে গেলেন একদম করবীর হাতের কাছটায়। প্রত্যক্ষ দৃষ্টিতে যেন মনে হবে অনিচ্ছায় পড়েছে, কিন্তু পরোক্ষভাবে দেখলে পুরো ঘটনাটা ঘটল সম্মতিতে। চাবির গোছাটা পেতেই করবী উন্মাদের মতন গেট খোলার চেষ্টা করলো, দু একবার ব্যর্থ হলো, অতঃপর খুলতে পারল সেই তালা। গেটটা খুলেই করবী দৌড়ে গেল বাড়িটায়। ভেতর থেকে লক করা দরজা, অনবরত কলিং বেলটা বাজাতে লাগলো সে। ব্যাগে ফোনটা বাজছে, বোধহয় হিরণ কল দিয়েছে। সে তো হিরণকে বললো পুলিশ নিয়ে আসতে, হয়তো চলে এসেছে ওরা, কিন্তু এখন ফোন ধরার সময় নেই। বারবার কলিং বেল বাজানোর পর ভেতর থেকে গলা পাওয়া গেল, মধ্যবয়স্ক পুরুষালী কণ্ঠ। পিশাচের বাচ্চাগুলোর শান্তি দিল না। গমগমে স্বরে কতগুলো গালি দিতে দিতেই দরজা খুললেন আশরাফুল ইসলাম। মোটা সোটা লম্বা চওড়া দেহি একজন মাঝবয়সী লোক। করবীকে দেখে তিনি যেন আকাশ থেকে পড়লেন। করবী বলল, বিন্দু কোথায়? কে কে রে তুই? এত রাতে আমার বাড়িতে কিভাবে? জামশেদ, হাবিবুর, হাবিবুর, বা কোথায় তোরা? ভদ্রলোকের জড়িয়ে আসছে গলার স্বর। সেই চিৎকারে ছুটে এলেন জামশেদ ও হাবিবুর নামের দুজনই। এসেই বিরাট সালাম দিলেন। শালারা, এই মাইয়া এখানে ঢুকলো কিভাবে? কি করছে?
অবস্থা বেগতিক হওয়ার আগেই করবী আশরাফুল ইসলামকে ধাক্কা দিয়ে বাড়ির ভেতরটায় ঢুকে গেল। আলিশান বাড়ি, সাদা ধবধবে টাইলস বসানো, রাজকীয় হাবভাব। করবীর অত দেখার সময় কই, সে তো সর্বস্ব দিয়ে হাঁক পাড়া আরম্ভ করলো। বিন্দু, আই বিন্দু, কোথায় তুই? আপা আসছে, বিন্দুরে। ততক্ষণেই আশরাফুল ইসলাম, জামশেদ, হাবিবুর তিনজনেই ঢুকে গেলেন বাড়ির ভেতরে। আশরাফুলের ইশারায় করবীর চুলের মুঠি টেনে ধরলেন হাবিবুর নামের বয়স্ক লোকটা। করবী প্রথম টানে বেশ ব্যথা পেলেও কনুই দিয়ে চাপা ভাঙা আধপুরো লোকটার পেটে আঘাত করলো। এমন শক্ত আঘাত কাবু করে ফেললো লোকটাকে। আশরাফুল জামশেদকে হুকুম করলো করবীকে ধরার জন্য, কিন্তু হেলদোল নেই সেই লোকের ভেতর। দাঁড়িয়ে রইলেন তিনি খাম্বার মতন। এতে আশরাফুল অশ্রাব্য ভাষায় কিছু গালিও দিলেন। বিন্দু ছুটে এলো দোতলার একটি রুম থেকে, জামাটা উল্টো গায়ে দেয়া, সালোয়ারের বাম পায়ের খানিকটা ছিঁড়ে গিয়েছে। এসেই জড়িয়ে ধরল করবীকে, হাওমা করে সে কি কান্না। মদ্যপান অবস্থায় থাকা আশরাফুল ঢুলতে ঢুলতে এগিয়ে গেলেন। করবী লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। প্রথম ধাক্কায় কিছুটা নড়লেও দ্বিতীয় ধাক্কায় কিছুটাই হলো না। আতঙ্কিত বিন্দুটা হাওমাও করে চিৎকার করছে। আতঙ্কে ভয়ে মুখটা ছোট্ট হয়ে আসছে মেয়েটার। পেছাতে পেছাতে তারা রান্নাঘরে গিয়ে থামলো। এত বড় বাড়ি অথচ কেউ নেই, থাকবেই বা কীভাবে? এটার জন্য আর আলাদা বাড়ি, পরিবার থেকে আর একটা বাড়িতে। জামশাদ নেই এখানে, হয়তো পালিয়েছেন। হাবিবুর মাটিতে পড়ে আছে নাকের মতন, কোনো সারা শব্দ নেই। দানবীয় শক্তিতে করবীর বাঁ হাতের কবজি টেনে ধরলেন আশরাফুল। জড়িয়ে আসা গলার স্বরে বললেন, তো তেজ, এত নাটকের কি ছিল? তোর বোন তো কাল সকালেই চলে যেতে বাসায় পাঠিয়ে দিতাম, আজ রাতটুকু মজা করে, এরপর বেতন বাড়তো, সুযোগ সুবিধা বাড়তো। শুধু লোকটার কথায় ঘৃণায় ভরে যাচ্ছিল অন্তরটা, কিন্তু কোনো মতেই ওনার শক্তির কাছে পারছিল না করবী। হিরণও এলো তখনই, ছুটতে ছুটতেই ঢুকেছে বোধহয় বাড়িটাতে। পাচ্ছে সে। করবী ও বিন্দুর এই অবস্থা দেখে তার আত্মা যেন গলায় আটকে গেছে। দ্রুতই সে রান্নাঘরে ছুটে গেল। আশরাফুল ইসলামের উদম শরীরে কয়েকটা কিল ঘুষি দিল। হাতাহাতি লেগে গেল মুহূর্তে। করবী চিৎকার করে বলল, পুলিশ কোথায়? পুলিশ আনোনি? জানাওনি? হিরণটা তখন হাতাহাতিতে ব্যস্ত। এক পর্যায়ে এসে লোকটা হিরণের বুকে একটা লাথি লাগিয়ে দিল। দানবের মতন শক্তি তার। লাথির চোটে হিরণ ছিটকে দূরে গিয়ে পড়ল। ভদ্রলোক আরেকটি দানবীয় লাথি দেওয়ার আগেই তার ঘাটটা মাথা থেকে আলাদা হয়ে গেল। ছিটকে গিয়ে পড়ল কাঠের চেয়ারটির পাশে। তরতাজা ভদ্রলোকের মাথাবিহীন উদম দেহটি তুমুল শব্দে পড়ে গেল ফ্লোরে। রক্তে ভেসে গেল ফ্লোর। কি বিভৎস সেই দৃশ্য! হিরণের মতন নির্ভয় পুরুষ অব্দি চোখ বন্ধ করে ফেলল। আজ গরম পড়েছে ভীষণ। পুলিশ স্টেশনে ভিড়ও বড় বেশি। কেমন হাউকাউ চারপাশে, মনে হচ্ছে যেন মাছের বাজার। থানার বড় সাহেব কয়েকবার জোরে জোরে ধমকে উঠেছিল। ধমকের পর সবটা শুনশান নীরবই থাকে, কিন্তু পরক্ষণে আবার যেমনটা তেমন হয়ে যায়। করবী দাঁড়িয়ে আছে লোহার শিকের ভেতরের বদ্ধ ঘরটায়। হিরণ বসে আছে বড় সাহেবের সামনে। অনবরত ঘামছে ছেলেটা। কেমন উদ্ভ্রান্ত দিশেহারা লাগছে তাকে। থানার বড় অফিসার রশিদ সাহেব পা তোলাতে তোলাতে বললেন, কি ব্যাপার, এভাবে বসে আছেন কেন? বাড়ি যান, নয়তো খুনের সময় প্রত্যক্ষদর্শী ছিলেন বিধায় আপনাকেও জেলে ভরা হবে। রশিদ সাহেবের কথাতেও ভয় পেতে দেখা গেল না হিরণের ভেতর, বরং সে বেজায় চিন্তিত হলো। পাংশুটে মুখে বলল, আপনাদের তো আমি রাতে ইনফর্ম করে গেলাম। উঠো বসে বলার সাথে সাথেই চলে যাওয়া যায়? আপনারা কি ভাবেন পুলিশদের স্পাইডারম্যান নাকি জিন পরি? উড়াল দিয়ে চলে যেতে পারার ক্ষমতা আছে আমাদের? রশিদ সাহেব যতটুকু জোরে চেঁচালেন তার চেয়ে অধিক জোরে থানার কাঠের চেয়ারটায় লাথি দিল হিরণ। রাগে কাঁপছে ছেলেটার শরীর। করবী ভেতর থেকেই ডাকলো, নিষেধ করলো রাগারাগি না করার জন্য, কিন্তু শুনল না হিরণ। টেবিলে জোরে শব্দ করে ঘুষি দিল। খুন হওয়ার সাথে সাথেই চলে এসেছিলেন কিভাবে? তখন কি স্পাইডারম্যান হয়ে গিয়েছিলেন নাকি জিন পরি? রশিদ সাহেবেরও ভালো লাগলো না হিরণের অতি সাহস। ক্ষুব্ধ হলেন তিনি। উঠে গিয়ে কলার চেপে ধরল তৎক্ষণাৎ। দাঁত চিবিয়ে চিবিয়ে বললেন, থানাতে এসে গুন্ডামি দেব লকাপে ভরে। করবী ভেতর থেকে আকুতি ভরা কণ্ঠে বলল, স্যার ওকে ছেড়ে দেন, ওর মাথাটা গরম হয়ে আছে, সেজন্য ভুল করে ফেলেছে। আমি ক্ষমা চাচ্ছি ওর ভুলের জন্য।
রশিদ সাহেব করবীর দিকে একবার তাকালেন, তখনই একজন কনস্টেবল এসে ছাড়িয়ে নিলেন দুজনকে। স্যারকে ঠান্ডা করার চেষ্টা করে টেনে হিরণকে বের করে আনলেন থানার বাহিরে। হিরণ রাগে ফুঁসছে অনবরত। কনস্টেবল সালাউদ্দিন হিরণকে বড় স্যারের সামনে থেকে কিছুটা আড়ালে নিয়ে গিয়ে দাঁড় করালেন। নম্র কণ্ঠে বললেন, এসব করবেন না, আপনাদের ঝামেলা বাড়বে, বই কমবে না। হিরণ ক্ষুব্ধ স্বরে বলল, শালাম মাদার দলেরা ইচ্ছে করে এটা করেছে। কাল আমি যখন বলেছিলাম তখন আমার সাথে গেলেই আজ এত কিছু হতো না। আপনার সাথে যায়নি, কারণ আছে। আশরাফুল ইসলামের অনুমতিবিহীন তার বাংলোতে কেউ যাবে না, সে যেই হোক। এত বড় একজন শিল্পপতি তিনি, তার এতটুকু পাওয়ার তো চললেই আইনের বাজারে। সালাউদ্দিনের কথায় আকাশ থেকে যেন পড়ল হিরণ। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলল, কি? হ্যাঁ, আমি ঠিক বলেছি। সব শিল্পপতিদের ক্ষমতা, আপনার আমার মতো সাধারণ জনতা কিছুই করতে পারবে না এখানে। তাই তো আপনি সাহায্য চাওয়ার শর্তেও ঠিক সময় আইনের লোক গিয়ে পৌঁছায়নি। রাজনীতির এই বিদঘুটে গল্প শুনে হতভম্ব হয়ে গেল হিরণ। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তাহলে এখন কি করব আমরা? কেস কোর্টে উঠবে, উকিল ঠিক করা আরম্ভ করুন। যদিও জানি আশরাফুল ইসলাম মরে গেলেও তার বিরুদ্ধে কোনো উকিলও আসবে না, সবার জানেই ভয় আছে। বরং দেখা গেল যারা খুনিকে সাহায্য করবে তাদের সহ জেলে ভরা হবে নানান কেসে। এমন কত হলো, ভোগান্তি পোহাতেই গিয়ে একটা সময় পর মানুষ আত্মহত্যাও করে। তাছাড়া যার সাথে ওই লোক খারাপ কাজ করেছে তার ভোগান্তি হবে সবচেয়ে বেশি। মিডিয়ার মানুষ অতিষ্ঠ করে দিবে তার জীবনটা, ন্যায় বিচার তো পাবেই না, উল্টো সব হারাবেন। আমি তো আপনাদের আসামিকেও এসব বললাম, দেখতে দেখতে অভ্যস্ত তো। হিরণ পাথর মূর্তির মতন বসে রইল নিরুত্তর হয়ে। এই কোন গোলক ধাঁধায় ভেসে গেল তারা? তবে কি আর সবটা আগের মতন হবে না? ভাবনার মাঝেই ফোন বেজে উঠল হিরণের। রিসিভ করতে বাচ্চার কণ্ঠস্বর পেল। এক সেকেন্ডেই বুঝলো বাচ্চাটি হতো। কাঁদছে মেয়েটা, কাঁদতে কাঁদতে অনবরত বলছে, মাস্তান তুমি কই? বাসায় হো, বিন্দুমালা জানি কেমন করতেছে। আমার বিন্দুমালা মনে হয় পাগল হয়ে গেছে। মাস্তান কই তুমি? বিন্দুর কথা শুনতে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। হুতুমকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না হুতুম, বিন্দুবালার কিচ্ছু হয়নি, আমি আসতেছি। তুমি বিন্দুবালাকে জড়িয়ে ধরে রাখো, কিচ্ছু হয়নি। আকাশে মেঘ করেছে খানিক, বৃষ্টি হবে কি হবে না তা আকাশ দেখে বোঝা যাচ্ছে না। খোলা আকাশের নিচে বসে আছে বিন্দু, ছাদের একদম কোণায়, চুল ভেজা, গোসল সেরে এসেছে, চোখ মুখ শুকনো, দৃষ্টি পাথর। হিরণ এসে ছাদে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, মিনিট 5 হবে। বিন্দুর হুঁশ নেই সেদিকে। এই দুনিয়ার কোনো কিছুর প্রতি বোধহয় তার ধ্যান নেই। সে এখন অন্য এক জগতে আছে, যেই জগৎ ভীষণ দুঃখী। হিরণ নিঃশব্দে গিয়ে বিন্দুর পাশে বসলো, এক হাত দূরত্ব রেখে মৃদু কণ্ঠে বলল, কিরে ভূতের মতন বসে আছিস যে, দললো নাকি ভূত? অন্য সময় হিরণের এক কথার বিপরীতে বিন্দু বলে 10 কথা। আজ তা করল না, এমনভাবে ঠায় বসে রইল যেন সে শুনলই না কথা। বিন্দুর নড়চড় না দেখে হিরণ আরও একটা অপ্রাসঙ্গিক কথা বলল, এমন চকচকে লাল রঙের জামা পরেছিস কেন? কেমন দেখা যাচ্ছে? তুই কি এসব রং বাদে ভালো রং চোখে দেখতে পাস না? প্রায় প্রতিবারই বিন্দুর জামা নিয়ে একটা মন্তব্য করা হিরণের চিরপরিচিত অভ্যাস। আর সেই মন্তব্যের বিপরীতে ইনি বিনি নিজেকে অসম্ভব সুন্দরী দাবি করা বিন্দুর পছন্দের কাজ। অথচ আজ তেমন কিছুই হলো না, বরং বিন্দু বিরস কণ্ঠে বলল, আমারে তো কোনো রঙই ভালো লাগবো না হিরণ ভাই, আমি যে অসুন্দর, কালা, বিশ্রী দেখতে। এমন মায়া মায়া গোপন অভিযোগে হিরণের বুকের ভেতর থাকা অদৃশ্য হৃৎপিণ্ডটা যেন ছ্যাঁত করে উঠল। ধমকালো সে, কি বলছিস? একটা চর দিয়া দাঁত ফেলে দেব। তুই অসুন্দর কে বললো? একদম এগুলো বলবি না। তোমারও কি সত্যি কথা শুনতে বুক কাঁপে হিরণ ভাই? সবার মতো তুমিও কি সত্যি শুনতে পারো না, ডরাও? আমি সত্যি শুনতে পারি, তবে এমন তাচ্ছিল্য করা কথা শুনতে পারি না। তুই এসব বলবি না। হিরণের নিষেধাজ্ঞায় হাসল বিন্দু। দূর গগনের দৃষ্টি নিবদ্ধ করে বলল,
হিরণ ভাই, আমি তাচ্ছিল্য করি নাই গো, আমার ভাগ্যটাই এমন। আমি যেহানে থাকি সেহানে সব চুরমার কইরা ফালায়। আম্মা কইতো অপয়া, হয়তো রাগের বশেই কইতো, কিন্তু জানো আম্মা ঠিকই কইতো। দেখলা না আপার ভাগ্যটা, আমার লাইগা আপারে জেলে যাইতে হলো। আল্লাহ জানে আপার ভাগ্যে কি আছে। আমি যে কিয়ের লাইগা আপারে কল দিলাম, না দিলেই তো পারতাম। আমার লগে যা হওয়ার তো হইয়া গেছিল। আমার তো আপারে ডাকা উচিত হয় নাই। আমি একটাবার আপার কথা না ভাইবাই এত বড় বিপদে আপারে ডাইকা আনলাম। আপা হইলে কখনো এমন করতো না। বিপদ যেহানে থাহে আমার আপা আমারে হেই দিক থেকে 100 হাত দূরে রাহে। আমি কেমনে পারলাম এইটা করতে? হিরণ ভাই, আপা আবার আমাগোর কাছে আইব তো? কথা শেষ করেই কান্না জুড়ে দিল বিন্দু। গা কাঁপিয়ে হাউমাউ করে কাঁদছে মেয়েটা। ঠিক এই সময় নিজেকে বড় অসহায় লাগলো হিরণের। কাকে রেখে কার কাছেই বা যাবে সে? বিন্দুর কান্না থামানোর জন্য ডান বাহুতে হাত রাখলো সে। সেই স্পর্শে কেঁপে উঠল বিন্দু, ছিটকে সরে গেল দূরে। ভীত, আতঙ্কিত এবং ব্যথাতুর স্বরে বলল, ধৈর্য না হিরণ ভাই, তুমি ধরলেও আমার ওই লোকটার কথা মনে পড়া যায়। তোমারে যে আমি ভালোবাসি। তোমার পবিত্র ছোঁয়ায় জানোয়ারের আভাস পাইলে আমার যে খারাপ লাগবে, আর এখানে বড় ব্যথাও পাইছি। হিরণের মুখ চুপসে আসে, নরম কণ্ঠে বলে, ব্যথা পেয়েছি সেখানে? ব্যথা না হিরণ ভাই, কামড়াইছে বেডা। কুত্তা যেমন কামড়ায় এর চেয়েও খারাপ ভাবে। আমার পুরাটা শৈল জ্বল্লা যাইতাছে। তুমি একটু দূরে গিয়া বলতো। আমার পুরুষ মানুষ দেখলেই বুকটা কাঁপতাছে, ভয় করতাছে। ঘরে আমার পঙ্গু নীরব আব্বা শুইয়া আছে বইলা আমার ঘরে যাইতেও ডর করতাছে। আমার হুতুম নিচে গেছে, ওরে একটু আইনা দিবা হিরণ ভাই? ওর লগে যদি এমন হয়। না না, আমি জানি কি কইতাছি হিরণ ভাই। আমি কি পাগল হইয়া যাইতাছি? কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গেল বিন্দু। কেমন উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকাতে লাগলো, নিজের চুল টানতে লাগলো, কপাল বাড়ি দিতে লাগলো ছাদের রেলিংয়ে। হিরণ শক্ত হাতে মেয়েটাকে চেপে ধরতে চিৎকার চেঁচামেচি বাড়িয়ে দিল মেয়েটা। কেমন হিংস্র, সাথে ভীত কণ্ঠে বলতে লাগলো, আমারে ছাইরা দাও হিরণ ভাই, আমার তোমারেও ডর লাগতাছে, আর আমার শরীরটা নষ্ট হইয়া গেছে। আমারে ছাড়ো, তুমি ময়লা হইয়া যাইবা। তোমারও বিপদ হইব আপার মতো। ওই দেখো হিরণ ভাই, ওই ব্যাডার কাটা মাথাটা এখানে পইরা আছে। কেমন কইরা চাইয়া আছে ব্যাডাই, দেখো। উত্তেজিত ভঙ্গিতে বিন্দু ছাদের কোণা দেখিয়ে দিচ্ছে, অথচ সেখানে কিচ্ছু নেই। হিরণ আতঙ্কিত হয়ে গেল। হুতুম তবে এর জন্য হিরণকে কল দিয়ে অমনটা বলেছিল? বাচ্চাটা কি ভয় পেয়েছে? কোথায় গিয়েছে হুতুমটা? ধর্ষণ শব্দটা কতটা ভয়াবহ তা বিন্দু উপলব্ধি করল ধীরে ধীরে। বিশিষ্ট শিল্পপতি আশরাফুল ইসলাম যেদিন খুন হলেন, ঠিক তার পরের দিন থেকে পুরো শহর জুড়ে খবর ছড়াতে শুরু করলো। খুনের অন্তরালে থাকা ঘটনা খুঁড়তে খুঁড়তে বেরিয়ে এলো বিন্দুর নাম। বাতাসের বেগে ছড়াতে লাগলো খবর। যদিও আশরাফুল ইসলামের টাকা ছিল, তাই প্রথমেই ধরে ধর্ষণের নাম ওঠেনি। উঠেছে বিন্দু নামের এক কারখানার নিম্নবর্গের শ্রমিকের সাথে আশরাফুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের কথা। সেই খবর জানতে পেরে আশরাফুল ইসলামকে খুন করেছে বিন্দুর বড় বোন রক্তকরবী। খবরটি মিথ্যে, কিন্তু প্রথম অবস্থায় এই খবরটি হলো অন্যতম সত্য। ধর্ষণের মতন এমন ঘৃণিত কাজ তো ধনী শ্রেণীর মানুষ করতেই পারে না। বিন্দু এই শহরের নোংরা খবর সম্পর্কে জানতো না। সে তখন ছিল ঘরবন্দি। নিজের সাথে নিজের একটা নির্মম যুদ্ধ চলছিল তার। যতই ভুলে যেতে চাচ্ছিল বিদঘুটে রাতের কথা, ততই মনে পড়ে যাচ্ছিল। চোখের সামনে নিজের নগ্ন দেহ, অন্তরঙ্গ মুহূর্ত, ঘাড় থেকে মাথা আলাদা হওয়ার দৃশ্যটা তার চোখের পাতায় সিনেমার মতন আটঘাট বেঁধে যেন বসে পড়েছিল। তবুও নিজের সাথে নিজের অদম্য যুদ্ধ শেষে সাহস সঞ্চয় করলো। হুতুমটার খিদে পেয়েছে, আব্বুকেও তো খাওয়াতে হবে, অথচ চাল ডাল নেই ঘরে। তাই অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। মাথায় ওড়না পেঁচিয়ে হুতুমের হাতটা শক্ত করে ধরে ঘর ছেড়ে বের হলো।
আজ 2 দিন পর বোধহয় সে সূর্য দেখল। এই 2 দিনেই সে ঘর ছেড়ে বের হয়নি, আর না হিরণ ভাইকে ঘরে আসতে দিয়েছে। বিন্দু ঠিক করলো আজ যেহেতু সাহস করে বের হয়েছে তাহলে আপার সাথেও দেখা করে যাবে। 2 দিন হলো আপাকে দেখে না। সে কতটাই না নির্দয়, যেই আপা তার জন্য আজ এমন পরিস্থিতিতে পড়েছে সেই আপার সাথে যোগাযোগটুকু করছে না। কতটুকু স্বার্থপর হলে এমন করে মানুষ, অথচ আপা তো তার বিপদ শুনে ঝাঁপিয়ে পড়তে একবার দ্বিধাও করেনি। হ্যাঁ, আপার মতন হতে যে তার 7 জন্মও যথেষ্ট নয়। সবে সিঁড়ি দিয়ে নেমে বিল্ডিং থেকে বের হয়েছে, তন্মধ্যেই বিল্ডিংয়ের নিচতলার ভাড়াটিয়া খালা ডাকলো তাকে। বিন্দুনি, হুন হুন দাঁড়া। বিন্দু স্বাভাবিকভাবেই দাঁড়ালো, উৎসুক নয়নে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি খালা কন? খালা গদগদ হেসে এগিয়ে এলেন, বিন্দুকে মাথা থেকে পা অব্দি পরখ করে বললেন, তোরে কত টাকা দিছিল বিন্দু? খালার প্রশ্ন বোধগম্য হলো না বিন্দুর, কপাল কুঁচকে বলল, কি এর টাকা খালা? ওই যে কারখানার অফিসারের লগে যে থাকতি মাঝে মধ্যে, কত দিত? বিন্দুর যেন মাথা ঘুরে উঠল এমন কথা শুনে। সে কারখানার অফিসারের সাথে কখন থেকেছে? তাকে তো জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। তাছাড়া খালা এই খবরই বা কিভাবে জানলো? কি কন খালা, পাগল হইছেন? পাগল হমুকে, তোর খবর দেহি পুরা এলাকা জানে। কস না কত দিত তোরে? বিন্দুর ঘৃণায় শরীর কাঁপতে লাগলো, চোখে মুখে জল টলমল করলো, মুখ দিয়ে আর কথাও বের হচ্ছে না। রাগে ক্ষোভে সে হুতুমকে টানতে টানতে চলে গেল। পেছনে থেকে খালা বেশ কয়েকবার ডাকলেও সাড়া দেয়নি সে। রাস্তায় বের হওয়ার পর বিন্দুর ধারণা কর্পূরের মতন উড়ে গেল। সে ভেবেছিল কেবল খালা নিচু মনের মানুষ, তাই এমন কথা বলেছে, কিন্তু গোটা পৃথিবীর সবাই যে এমন মনের সেটা তার ছোট্ট ধারণাতেও আসেনি। সকলের বাঁকা চোখ যেন কাঁটার মতন গায়ে বিচ্ছিল। যারা জানতো না ঘটনা তারাও কানাকানিতে জেনে গেল। পুরো মহল্লার গল্পের টপিক হয়ে গেল সেই মুহূর্তে। মুদি দোকানের মধ্যে বয়স্ক লোকটাও বিন্দুর দিকে কেমন করে যেন বারবার তাকাচ্ছিল। সেই দৃষ্টি বিষের চেয়েও বিষাক্ত ছিল। বিন্দুর যেন আর সহ্য হলো না এসব। সে চেঁচিয়ে উঠল, খ্যাক খ্যাক করে উঠল দোকানদারের সাথে। কি দেখেন এত? আমার কি রূপ বাইয়া পড়তাছে? দেখার মতো কি হইছে আমার? অসভ্য লোক। খেপে গেলেন দোকানদার, তেড়ে এলেন দ্বিগুণ ক্ষোভে। আমাদের অসভ্যই কস। তুই তুই মাইনসের বিছানাতে যাস আর আমার কাছে আইসব। এত বিশ্রী গালের পরও ঠিক থাকতে পারল না বিন্দু। শরীরে আচমকা ঝাঁকুনি দিয়ে সে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। হুতুমটা হাওমাও করে চিৎকার জুড়ে দিল। জড়ো হলো লোক সমাগম। বিন্দুটার কোনো হুঁশ নেই, চুপটি হয়ে মাটিতে মিশে আছে। করবীর বিকেলের আকাশ দেখা হয় না কতদিন। কতদিন বাহিরের হাওয়া মন প্রাণ জুড়িয়ে আলিঙ্গন করে না থাকে। এই একধারে বন্দি জীবনে হাঁপিয়ে উঠেছে সে। এই অপরিচিত জীবনে মানিয়ে নিতে যে কি ভীষণ কষ্ট হচ্ছে। বিন্দুটাও বা কেমন আছে? ভালো আছো আপু? পরিচিত মেইলি কণ্ঠে করবীর ধ্যান ভেঙে গেল। তড়িৎ বেগে তাকালো শিখের বাহিরে। বিদিশা ভাবিকে দেখে তার বুকে মৃদু কম্পন হলো। যাক, পরিচিত কারো দেখা তো পেল অবশেষে। কেউ একজন তো এলো তাকে দেখতে। করবী দৌড়ে গেল সেখানে, একেবারে কাছাকাছি দাঁড়ালো। ঠোঁট কামড়ে কোনো মতে কান্না গিলে বলল, ভালো আছি ভাবি, তুমি ভালো আছো তো? কেমন কাটছে জীবন? বিদিশা অনবরত কথা বলতে থাকা করবীর দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। মেয়েটা ভালো আছে বললেও চোখ মুখ বলে দিচ্ছে মেয়েটা ঠিক কতটুকু ভালো আছে। মন খারাপ করো না আপু। করবী হাসলো ভাবের কথায়, পাঞ্ছে চোখে তাকালো জেলের আধ খাসা দেয়ালটার দিকে। এই দেয়াল যেন তার জীবনের গল্প বলছে। এই তো তার জীবন, কোনো মতে রংচটা হয়ে ধ্বংসাবশেষ নিয়ে বেঁচে আছে। করবী হাসি বজায় রেখে বলল, মন খারাপ করব কেন? বিদিশা উত্তর দিল কিছুটা রইস হয়ে, ভাইয়া না হুট করে কোথায় যেন চলে গিয়েছে। বাড়ির সবাইকে বলেছে যেন ওনাকে না খোঁজা হয়। প্রথম অবস্থায় করবী বুঝতে পারলো না কার কথা বলছে বিদিশা, তাই জিজ্ঞেস করলো, কোন ভাইয়া? তিমির ভাইয়া। করবীর মুখটা যেন রং বদল করলো, বাঁকা চোখে তাকালো বিদিশার দিকে। কিছু যেন বলতে চাইলো কিন্তু বলা হলো না আর। বুক ছিঁড়ে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসগুলোকে আবারও বুকের ভেতরে চেপে ধরল বিদিশা। খুব তীক্ষ্ণ চোখে সবটাই পরখ করলো। তার ভীষণ মায়াও লাগলো করবীর জন্য।
দুঃখিনীর কপালেই বিধাতা দুঃখ লেখেন যে কেন। বৃষ্টি হচ্ছে আজ। বৃষ্টির শব্দ বাহির ছাড়িয়ে ঘরে এসে নৃত্য করছে। অসময়ের বৃষ্টির ছোট এসে হসপিটালের করিডোরে পড়ছে। বিন্দু ঘুমিয়ে আছে অচৈতন্য হয়ে। তার পাশেই বসা হিরণ। হিরণের কোলে হুতুম বসে আছে, মাথা ঠেকিয়ে রেখেছে হিরণের বুকে। চুপটি করে বসে আছে বাচ্চাটা, কোনো কথা বলছে না। হয়তো আকস্মিক এত কিছু বুঝতে পারেনি। হিরণের মাথা চিন্তায় ফেটে যাচ্ছে। বিন্দুকে যে এই অবস্থায় রাস্তায় দেখেছিল, একটুর জন্য তার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মেয়েটার জ্ঞান নেই, পাশে বসে ছোট্ট হুতুমটা কাঁদছে। কি এক অরাজকতার সৃষ্টি যেন। ভাগ্যিস ওই মুহূর্তে ওদের গলিতে গিয়েছিল, না হয় মেয়েটা কতক্ষণ অমনভাবে পড়ে থাকতো কে জানে। হিরণের এত শত ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল সশব্দে। পকেট থেকে সাবধানে সে মুঠোফোনটি বের করতেই দেখলো স্ক্রিনে জল করে জ্বলছে তার বাবার নামটি। সহজে তাকে কল করার পাত্র বাবা নন, তবে আজ কেন? হিরণ প্রথম কলটি রিসিভ করলো না, দেখতে দেখতেই কেটে গেল। পরবর্তীতে আবারও সেকেন্ড পেরুতেই কল এলো। বাবার এত জরুরি তলবে তার ভ্রুতুটি কুঞ্চিত হয়ে এলো। এত ঘন ঘন কল দেওয়ার কারণ কোনো মতে খুঁজে না পেয়ে অতঃপর সে কল রিসিভ করলো। কল রিসিভ করতে তার বাবার বাঁচখাই গলা ভেসে এলো। ই তোর ছেলে, এতক্ষণ লাগে কল ধরতে? কই তুই, তাড়াতাড়ি বাসায় আয়। বাবার এই ক্রোধ ভরা কণ্ঠ হিরণের কাছে নতুন নয়। সে যথেষ্ট স্বাভাবিক থেকেই বলল, বাসায় কি? অসভ্য ছেলে, কাদের সাথে মিশিস তুই? ওই বস্তি মানুষদের সাথে, তাই না? যাদের আমি পায়ের নখেরও যোগ্য ভাবি না, তাদের সাথে কে এসে তোর নামও জড়িয়ে পড়েছে। আমি জানতামই না উকিল মামুন সাহেব না বললে। তুই আবার তার কাছে গিয়েছিস কেস নিয়ে? কত বড় সাহস তোর! হিরণ মাথা যথেষ্ট ঠান্ডা রেখেই বলল, উকিলের কাছে তো মানুষ কেস নিয়ে যায়, বিয়ের কার্ড নিয়ে না। এখানে তো অন্যায়ের কিছু দেখছি না। তুই আবার মুখে মুখে তর্ক করিস। একটা অভদ্র অসভ্য হয়েছিস। এতদিন পথে পথে মাস্তানি করতিস, কিছু বলিনি, তাই বলে এসব কেসে ফাঁসাবি? আমার মান ইজ্জত কিছু নেই। তোর ওপর যে মেয়ে এসব ঘটনা ঘটিয়েছে, তার সাথে নাকি তোকে দেখা যাচ্ছে আজকাল। অমন একটা চরিত্রহীনার সাথে তোর কি এত? ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারল না হিরণ, চেঁচিয়ে উঠল সাথে সাথে, খবরদার, এসব বললে আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। যার সম্পর্কে বলছেন তাকে চিনেন আপনি? জানেন তাকে? আমি ভুলে যাব আপনি আমার বাপ হন। হিরণের এই অপ্রত্যাশিত হুমকি বাবা বোধহয় আশা করেননি। তার উপর সন্তানের হাতে মার খাওয়ার হুমকি কোনো বাবা মাই আশা করেন না হয়তো। তাই ভদ্রলোকও আকস্মিক চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গেলেন যেন। অস্ফুট স্বরে কেবল বললেন, বাবার গায়ে হাত তোলার হুমকি দিচ্ছ? এত অধপতন তোমার! ব্যাস, এতটুকু বলেই কলটা কেটে দিলেন। হিরণও বুঝতে পারল হটকারিতায় সে ভুল কথা বলে ফেলেছে। যতই হোক, বাবাকে এসব বলা শোভনীয় নয়। সৃষ্টিকর্তার দরবারে এই বাপ যে বড় ঘৃণিত। কিন্তু তখন বিন্দুর নামে এমন কথা শুনে সে যে নিজেকে সামলাতে পারেনি, তারই বা দোষ কি? এত ঝামেলার মাঝে মাথা ঠিক থাকে? একদিকে তার রুবি ছেলে, অন্যদিকে সহজ সরল মেয়েটার জীবন মরণ সংশয়। সে যাবে কোথায়? তার উপর রুবির নামে যে কেস উঠেছে, তা থেকে নিস্তার পাওয়া অসম্ভব। ভাবতে ভাবতেই হিরণের বুক ভারী হয়ে আসে। তপ্ত শ্বাস ফেলে তাকাতেই দেখে হুতুম তাকিয়ে আছে তার দিকে ট্যাপ ট্যাপ করে। চোখ দুটিতে জলে টলমল করছে। হিরণকে নিজের দিকে তাকাতে দেখে ব্যাকুল স্বরে বলে, মাস্তান, এমন কইরা চিল্লাও না, বিন্দুমালা ডরাই বোঝে। বাচ্চাটার নিখাদ আকুতিতে মন নরম হয়ে যায় তার। মাথায় হাত বুলিয়ে বলে, সরি সোনা। মাস্তান, বিন্দুমালারে না সবাই কেমন কথা উনাইতেছে, বকাও দিছে। বিন্দুমালারে সবাই বকে কেন? বিন্দুমালা কি করছে? আমাকে বিন্দুমালা তো অনেক বালা। তুমি কইয়া দিও সবাই রে, আমাকে বিন্দুমালা কখনো কিছু করে নাই। ওরে জানো কেউ না বকে। বিন্দুমালার মা যে মইরে গেছে, বিন্দুমালারে কানলে যে চোখে পানি মুছবো কে? ছোট্ট হুতুমের এমন গভীর কথায় হিরণের বুক উত্তাল ঢেউ ওঠে। তারও কাঁদতে ইচ্ছে হয় বুক খুলে, কিন্তু সবাই কাঁদতে সান্ত্বনা দেবে কে? দুজনের কথোপকথনের মাঝে কেবিনে প্রবেশ করে ডাক্তার সামিনা কায়সার। চিকন ফ্রেমের চশমা পরা 40 সামিনা কায়সারকে দেখে হিরণ দাঁড়িয়ে যায়। হুতুম তখনও তার কোলে। ডাক্তার এসে ঘুমন্ত বিন্দুর কিছু পরীক্ষা করেন, এরপর সহজ গলায় বলেন, রোগী ট্রমাটিক, মেন্টালি হেলথ প্রচুর খারাপ। কি হন আপনি?
উত্তর দিতে গিয়ে গলায় বাঁধে হিরণের। কতক্ষণ চুপ করে থাকে, তারপর ধীর স্বরে বলে, বন্ধু। সামিনা কায়সার অভিজ্ঞ চোখে একবার হিরণকে পরখ করে মাথা দোলায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, রোগীর সাথে যা হয়েছে সেটা অনেক খারাপ, আর রোগী সে সব মানতে পারেনি, তাই তার প্যানিক অ্যাটাক হয়েছে আজ। তার জ্ঞান ফেরার পর যেমন উদ্ভ্রান্ত দেখলাম, মনে হচ্ছে তার মেন্টালি অসুস্থ হতে খুব বেশি সময় লাগবে না। এই পরিবেশে থাকলে কিছুদিনের মাঝেই সে পাগল হয়ে যাবে। ডাক্তারের কথায় হিরণ সহ হুতুমও আঁতকে ওঠে। সহাস্যে হিরণের গলা জড়িয়ে ধরে বাচ্চাটা কেঁদে ফেলে সাথে সাথে। হিরণ নিজেও গতি হারিয়ে ফেলে, কি করবে বুঝে উঠতে পারে না। সামিনা কায়সার আল গোছে হুতুমের পিঠে মায়ায় দুই হাত একবার হাত বুলিয়ে হিরণের উদ্দেশ্যে বলে, ওনার সামনে যতই সেসব নিয়ে কথা হবে উনি ততই ভারসাম্য হারিয়ে ফেলবেন। একটা সময় পর দেখা যাবে তার হাতের বাহিরে। এবার আপনি ভেবে দেখুন বাকিটা। ভেবে দেখুন বললেও হিরণ ভাবতে পারে না। এই কেসে বিন্দু সবচেয়ে প্রয়োজনীয় মানুষ, তো ওপরেটা যে ঘটনা, সেই পরিবেশ বারবারই বিন্দুকে এইসব কথা শুনতে হবে। তাহলে কিভাবে কি করবে সে? এইসব আটকানোর সাধ্য কি তার আছে? প্রবল বৃষ্টি দেখে বেদিশা বারান্দায় দাঁড়িয়ে আছে। বারান্দার শিক গলিয়ে ডান হাতটা বাহির করে রেখেছে। টুপটাপ বৃষ্টির ফোঁটে ভিজে যাচ্ছে সেই হাতটা। তার উপর উন্মাদ করা শীতল বাতাস তার শরীরে শক্তপোক্ত আলিঙ্গন করে যাচ্ছে। তার দৃষ্টি মন খারাপ করা আকাশের দিকে। গুরুম গুরুম ডাকছে সেই আকাশটি। এই শহরে তখন বৃষ্টি বড় বিলাসিতার বস্তু। ফোন টুং করে শব্দ হতেই বাম হাতে থাকা ফোনটি চোখের সামনে ধরল। দেখলো তার শাশুড়ির মিসড কল দেখাচ্ছে। বিদিশা ফোনটা সরিয়ে রাখতে নিলেই আবার কল বেজে ওঠে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তাসনিম বেগমের কোমল কণ্ঠ ভেসে এলো। নিভু নিভু স্বরে বললেন, বৌমা ফিরে আসবে কি? খুব দূরে কোথাও বজ্রপাত হলো। আজ আর বিদিশা ভয় কাঁপল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল ঠায়। একটি নামহীন হাসি ঠোঁট জুড়ে হামাগুড়ি দিল। সে জানতো এই ফোন কলটা যে আসবে, আশাটাই শিরোধার্য যে ভদ্রমহিলা আবারও একা হয়ে গিয়েছেন, যে বড় ছেলে গতকাল দেশ ছেড়েছেন, আর ছোট ছেলে গা ঢাকা দিয়ে কোথায় গিয়েছেন কে জানে। রক্তের ছাড়া যে এটাই, সমস্যা দেখলে গা ঢাকা দেয়া। এত বড় পৃথিবীর এত বড় শহরটায় ভদ্রমহিলা যে একা, তার বড়া সংসার করার স্বপ্ন বুকে নিয়ে একা ঘরে দিন কাটাচ্ছেন। এই চরম বিষাদ মুহূর্তে সেই বৃদ্ধ নারীটির যে পরম শুভাকাঙ্ক্ষী বিদিশাই। এই সত্য যে চিরনির্মম, এই সত্য অস্বীকার করার জো নেই, অস্বীকার করার ক্ষমতা নেই কারো। এই বৃদ্ধা কয়েকদিনের মায়ার বশে যে বিদিশাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, সেই বিদিশাই যে বৃদ্ধার একমাত্র সম্বল, সেই কথা যে ওই সৃষ্টিকর্তা জানেন। তাই তো দিন শেষে আবারও এই গন্তব্যে থামিয়েছেন ভদ্রমহিলার সকল সমাপ্তি। বিদিশা ভাবুক হলো, তার এখন কি করা উচিত? অকৃতজ্ঞ শাশুড়ির প্রতি ক্ষুব্ধ হয়ে চরম একাকিত্বে মানুষটাকে ফিরিয়ে দিয়ে পৈশাচিক আনন্দ করা উচিত? ভদ্রমহিলার ছেলে বিদিশার এতগুলো বছরের অপেক্ষাকে ধুলোয় উড়িয়ে দিয়েছে বলে সে শাস্তিস্বরূপ এই নারীটিকে দুধছাই করে তাড়িয়ে দেওয়া উচিত? নাকি বিনা স্বার্থে ডুবতে থাকা মানুষের একমাত্র ভরসার কুলের মতন এই মহিলার শেষ সম্বলটুকু হওয়া উচিত? কোনটা করলে সমাজ মানবে, আর কোনটা করলেই বা মন মানবে? প্রতিশোধ নাকি প্রেম? কোনটা হলে অন্তরাত্মার চরম সন্তুষ্টি নিয়ে চোখ বুঝবে? এই শহরে বৃষ্টির আবহাওয়া চলছে। দিন নেই রাত নেই, ঝমঝমিয়ে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। কখনো মৃদু গর্জনে আকাশ ডাকছে, কখনো বা তুমুল গর্জনে ফেটে পড়ছে, কখনো আবার ঝকঝকে সোনালি রোদ্দুর হাসছে। আজকের দিনটি সোনালি রোদ্দুর হাসার দিন। ঝকঝকে এক সূর্য উঠেছে চকচকে হাসি নিয়ে। বুক ফুলিয়ে সে সূর্য দাঁড়িয়ে আছে ঠিক আকাশের মাঝ বরাবর। গরমও পড়েছে অতিরিক্ত। বিন্দুর শরীরে অবনতি এতটাই বাজে পর্যায়ে হয়েছে যে বিন্দুর কোনো বোধ নেই। হুট করেই কাউকে চিনতে পারছে না, আবার চিনতে পারলেও কথা বলছে না। কখনো বা রেগে যাচ্ছে হুটহাট। দুদিন আগেও হুতুমের মাথা ফাটিয়ে ফেলেছে, তাও নিচতলার এক মহিলার প্রশ্নের বাণে অতিষ্ঠ হয়ে ছুটে এসে এটা ওটা ছুটতে গিয়ে দুর্ঘটনাবশত হুতুমের গায়ে পড়ে যায় এবং মাথাটা ফেটে যায়। রক্তারক্তির কাণ্ড। হিরণ এসে দেখে তো আহাম্মক বনে যায়। বিন্দুর আব্বু এসব দেখে দেখে গুরুতর অসুস্থ হয়ে যাচ্ছিলেন।
তাই অবশেষে একটি স্বাস্থ্য কেয়ার কমপ্লেক্সে হিরণ বিন্দুর আব্বুকে পাঠিয়ে দেয়। বিন্দুর যে অবস্থা কাউকেও সামনে রাখা নিরাপদ না। দেখা যায় হুট করেই কি না কি করে বসবে। বিন্দুর অবস্থা অবনতি হচ্ছিল বিধায় আবারও সামিনা কাইসারের কাছে নিয়ে যায় হিরণ। কিন্তু ডাক্তারের এক কথা, এই পরিবেশে থাকলে বিন্দুর মানসিক অবস্থা খারাপ বই ভালো হবে না। এদিকে করবীর কেস কোর্টে উঠে গিয়েছে। প্রথম দিন তো বিন্দুকে পেশ করা যায়নি। বিন্দুর অবস্থার জন্য কেস এক বিন্দু আগায়নি। তার উপর কোনো উকিল পাওয়া যায়নি। অবশ্য উকিল ঠিক করাচ্ছে বিন্দুকে নিয়েই বেশি ছুটতে হয়েছে হিরণের। একা মানুষ কোন দিকেই বা যাবে। আজকে ঝলমলে সূর্যের মতো বিন্দুরও মন মেজাজে খানিকটা উন্নতি দেখা গেল। হিরণ বাসায় এসে দেখল বিন্দু ভাত রান্না করছে। হুতুমকে নিজের হাতে কৌশল করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়েছে। বিন্দুর এমন আকাশ পাতাল পরিবর্তনে হিরণ যেন বেজায় চমকে যায়। বোকাস্বরে বলল, বিন্দু, তুই ঠিক হয়ে গিয়েছিস? বিন্দু তখন চুল আছড়াচ্ছিল। হুট করে হিরণের কণ্ঠ পেতেই বুকে থুথু দিল। ভয় পেয়েছে বেশ। হিরণ এগিয়ে এলো, ব্যস্ত স্বরে শুধালো, ভয় পেয়েছিস? বিন্দু কিছু বলল না, কেবল আবদার করলো, আইজ আপার কাছে যামু হিরণ ভাই, মেলা দিন হইছে আপারে দেখি না। এইসব কথাই হিরণের কাছে অবাস্তব লাগছে। বিন্দুর মানসিক অবস্থা গুরুতর খারাপ। তার মাঝে হুট করে এই আবদার যেন বড় সমস্যার সৃষ্টি করেছে। কিন্তু তবুও হিরণ দ্বিমত পোষণ করল না, কেবল বলল, নিজেকে ঠিক রাখতে পারবি তো? বিন্দুর হাত থেমে যায় এমন প্রশ্নে। ঘাড় ঘোরায় যন্ত্রের মতন। বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে বলে, আমি কতটা পাষাণ তাই না বললো? হিরণ দুকদমে এগিয়ে আসে। বিন্দুর মাথায় হাত দিতে গিয়েও তাই না। যদি বিন্দু ভয় পায় আবারও, কেবল সান্ত্বনার কণ্ঠে বলে, কে বলেছে তুই পাষাণ? আমি নিজেই জানি হিরণ ভাই, আপা আমার লাইগা কত যন্ত্রণা ভোগ করতাছে, অথচ আমি কিছুই করতে পারতাছি না। খালি দিন দিন পাগলের মতো কইরা তোমাগো জ্বালাইতাছি। হিরণ ভাই, এই দিন আপারে আইতে কোয়া আমার অন্যায় ছিল। আপারে আইতে না কইলে এত সমস্যা হইতো না। আপা আমার লাইগে এমন ফাইসা গেল। ভাগ্য ছিল বিন্দু। হিরণ ভাই, আমার ভাগ্যেই কেন এমন থাকে? আমার মতন অসুন্দর বিদঘুটে কেন আমার ভাগ্যটারে হইতে হইল? হিরণ চোখ রাঙায়। এমন কথা বলতে নিষেধ করে। বিন্দুকে উত্তেজিত দেখা যায়, কেমন যেন লাগে। তবু করবীকে দেখার বায়না পূরণ করার জন্য তাকে নিয়ে ছোটে পুলিশ স্টেশন। থানায় বেজায় কোলাহল। খুনির আসামির সাথে দেখা করতে হলে বড় অফিসারের নির্দেশ লাগে। হিরণ সেটাও জোগাড় করে আনে। তারপর হুতুম বিন্দুকে নিয়ে ঢোকে থানায়। করবীর চোখ মুখ ভেঙে এসেছে। অযত্নের ছাপ পড়েছে মেয়েটার মুখে। যেই সুন্দর রক্তকরবী একসময় যুবকদের বুকের উত্তাল ঢেউ ছিল, সেই সৌন্দর্যতা আজ ফুরিয়ে আসার পথে প্রায়। ফর্মা চামড়ায় ক্ষত দাগ পড়ে গিয়েছে এতগুলো দিনে। চোখের নিচে কালছে কারো রেখা। কিন্তু এতদিন পর বিন্দুকে দেখে সে ক্লান্ত চোখ জোড়া যেন হেসে উঠল। ছুটে এসে লোহার বড় বড় শিক গলিয়ে ছুঁয়ে দেয় বিন্দুর মুখমণ্ডল, হুতুমের মুখমণ্ডল। এই আনন্দ যেন বহু যুগ পর তার জীবনে এসেছে হামাগুড়ি দিয়ে। আপন মানুষের মুখ যেন এই জীবনে বড় মূল্যবান জিনিস। কেঁদে দিল বিন্দু। আপার কারাগারের বাহিরে থাকা দুই হাতে চেপে হাও মাও করে কেঁদে উঠল সে। কাঁদতে কাঁদতে তার চিরপরিচিত বিলাপও যুক্ত করল, আপা, আমারে মাফ কইরো আপা, তোমারে এত দুঃখ দেওয়ার মতো অপরাধ আমি করেছি আপা, আমারে মাফ কইরো। করবীও কাঁদল। বিন্দুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদছিস কেন বোকা? তুই আমাকে কোথায় দুঃখ দিলি? বরং তুই ছিলিস বলে আমি নিজেকে সুখী দাবি করতে পারি। এমন বোকা কথা কেউ বলে? বিন্দু মানতে চায় না আপার সে সান্ত্বনা। হাওয়া করে চিৎকার করতে করতে বলল, আমারে ক্ষমা কইরো আপা, আমার এক ভুলে তোমার জীবনটা শেষ। আপা, আমার উপর অভিমান রাখো না। আর কেউ না জানলেও তুমি তো জানো তোমারে আমি কতখানি ভালোবাসি। আমার উপর অভিমান কইরো না গো। তাদের এই কান্নাতেই লোক জড়ো হয়ে যায়। হিরণও মুখ চেপে কান্না সংবরণের চেষ্টা করে। তাদের জীবনটা যে এমন হওয়ার কথা ছিল না। এটা এলোমেলো, এতটা নষ্ট হওয়ার কথা তো ছিল না। তবে কেন এমনটা হলো? রুবির কপালে কেন দুঃখ নামলো স্রোতের মতন? বিন্দুই বা কেন এত কষ্ট পেল? ভিড়ের মাঝে একজন কনস্টেবল বলে উঠল,
বিন্দুর কান্না হঠাৎ থেমে যায়, মাথা চড়া দুয়ে ওঠে সেই দৃশ্য। মুহূর্তেই নরম বিন্দুর রং পাল্টে ধারণ করে এক পাগলাটে বিন্দুর রূপ। খ্যাক করে ওঠে সে। কে কে বললো? হ্যাঁ, কে? সকলের চোখের সামনে বিন্দুর অগাধ পরিবর্তন ঘটে। অতি উত্তেজনায় মেয়েটা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে। করবীর কাছে সবটাই নতুন। তাজ্জব বনে হিরণের দিকে তাকাতেই বিন্দুর আসল অসুস্থতার কথা হিরণ বিশ্লেষণ সহকারে জানায়। থম মেরে যায় করবী, ব্যাকুল নয়নে তাকিয়ে থাকে কেবল। তারপর কি যেন ভাবে, টানা টানা চোখে তাকিয়ে কঠিন স্বরে বলে, একটা কথা রাখবে মাস্তান? হিরণ চমকায়। করবীর কণ্ঠস্বর অন্যরকম, অপরিচিত। করবী আবারও বলে, রাখবে? কি? খুব আড়ালে করবী একটি অন্যায় আবদার করে বসে। করবী স্বার্থপর হয় আপন মানুষদের জন্য। হিরণ কথা রাখতে চায় না, কিন্তু করবী অটুট। নিজেকে বড় অসহায় লাগে হিরণের। এই ক্ষণটা পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে ইচ্ছে হয় তার, কিন্তু পারে না। তারপর জীবনের গতিপথ বদলে যায় অদৃশ্য এক সম্পর্কের বাঁধনে। সবসময় কি রক্তের সম্পর্কই সব? মোটেও না। আত্মার সাথে আত্মার সম্পর্ক যে বড়, তা রক্তকরবীরা না থাকলে পৃথিবী জানতো না। বহুদিন পর আসমানে জোছনা উঁকি দিয়েছে। পাতার ফাঁক ফোকর গলিয়ে এক মুঠো জোছনা মাটিতে হামাগুড়ি দিচ্ছে। শীতকালে সচরাচর এমন মুক্তমনা জোছনা দেখা যায় না। কুয়াশায় ঢেকে থাকে আসমান জমিন সব। বিদিশার গাড়ি জোছনা গলিয়ে বাড়িতে ঢুকেছে কেবল। সারা বাড়িময় লাল নীল বাতি জ্বলছে। রাত গভীর হলেও তেমন বোঝার জো নেই রঙিন বাতির দাপটে। গাড়ির শব্দ পেতেই জামাল ভূঁইয়া গেটের দিকটায় এলেন। সুন্দর নিখুঁত একটি হাসি তার ঠোঁট জুড়ে ঝুলছে। বিদিশা হু হু করে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে বের হলো। সামান্য শাড়ি এমন শীতে তাকে নাচেহাল করে দেবে, সেটাই তো স্বাভাবিক। জামাল ভূঁইয়া মেয়ের কাছে দ্রুত পায়ে এগিয়ে এলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, কেমন হলো অনুষ্ঠান? কবিতা দর্শনে মন ছুঁয়েছে তো? যা শীত, ঠান্ডায় গলা বসে যায়নি? বিদিশা বাবার উৎসুক নয়নের দিকে তাকিয়ে হাসলো। আলতো হাতে জড়িয়ে ধরল বাবাকে। মৃদু স্বরে বলল, ভালো হয়েছে বাবা। জামাল ভূঁইয়া নিজের গায়ে জড়িয়ে রাখা সাদা রঙের শালটা খুলে অভিজ্ঞ হাতে মেয়ের শরীরে জড়িয়ে দিলেন। বাবার বুকের সবটুকু মায়া দিয়ে মেয়েকে আঁকলে নিলেন বুকে। হাসি হাসি মুখ করে বললেন, এবার ঘরে চলো। বিদিশা ঘাড় ঘুরিয়ে বাড়িতে ঢুকতেই দেখে তার মা মুখ ফুলিয়ে বসে আছে সোফায়। মেয়েকে দেখে তার মুখ চোখ আরো অন্ধকার হলো। চাপা স্বরে বলল, কাল যে তোমার বিয়ে, তা মনে আছে? তুমি অবধি 18টা কল দিয়ে সেটা এমনভাবে মনে করিয়ে রেখেছো যে চাইলেও ভুলতে পারবো না। মেয়ের হেয়ালি পছন্দ হলো না মায়ের। তার চোখে মুখে অসন্তুষ্টি খেলে গেল। তুমি নাকি অনুষ্ঠান থেকেও বাড়িতে গিয়েছিলে? মায়ের ও বাড়ি কথাটার ইঙ্গিত বুঝেও বিদিশা অবুঝের মতন ভান করে বলল, কোন বাড়ি? তোমার প্রাক্তন শ্বশুর বাড়ি। বেশ বিরক্তি নিয়ে বলল কথাটা। বিদিশা অকপটে স্বীকার করলো, গিয়েছিলাম। তোমার বিয়ে আগামীকাল। যদি এই কথাটা জানতে পারে কেউ, কেমন হবে? কেমন হবে? কোথাও যাওয়া কি পাপ? ও বাড়িতে তোমাকে যেতে না করেছিলাম। সে তো তুমি 7 বছর আগে ও বাড়ি থেকে আমাকে বের হয়ে আসতে না করেছিলে মা। কিছু কি আটকে আছে তোমার বারণে? কথা বলার যুক্তিতে যেন ঝিমিয়ে গেল মায়ের অন্তর। মেয়ে যে মুখের ওপর এমন কথা বলবে তা ঘুণাক্ষরেও টের পায়নি সে। অবস্থা বেগতিক দেখে জামাল ভূঁইয়া নিজের স্ত্রীকে ধমকালেন, যাও তো তুমি, ঘরে যাও। মেয়েটাকে এসব কেন বলছো? আমি কি ওর খারাপ চাই? সাহেল যদি ওর এই পুরনো শ্বশুর বাড়িতে যাওয়ার কথা জানতে পারে, কতটা কষ্ট পাবে বলো তো? বিদিশা নির্লিপ্ত স্বরে বলল, সাহেল আমার সাথেই ছিল এতক্ষণ। ওর সাথে গিয়েছিলাম ওই বাড়িতে। আর যাই হোক, সাহেল অমানুষ না। অমান বৃদ্ধা একটা মানুষের অসুবিধা শুনো একমাত্র আমার প্রাক্তন শাশুড়ি বলেও যাবে না তো কি কখনো সম্ভব? সাহেল তো মানুষ মা, ভালো মানুষ। কথাটুকু শেষ করে নিজের রুমে চলে যায় বিদিশা। মায়ের মন কোমল হয়ে আসে। যতই হোক, সে যে মা। সন্তান একবার যেই আগুনে পুড়েছে, সে তো সন্তানকে আবার সেই আগুনে ঠেলে দিতে পারে না। গত 7 বছর আগেই যে সম্পর্কের ইতি টানা হয়েছিল হাতে কলমে, সে সম্পর্ক আজও জিয়ে রেখে কি লাভ? মেয়েটা এখন কত শক্ত শক্ত কথা বলল, অথচ আজও নিজের প্রাক্তন শাশুড়ির বিপদ শুনলে ছুটে যায়। ওই একা নারীটির খোঁজ খবর নেয়, কিন্তু এতে তার মন শান দেয় না।
এত বছর পর নিজের নন্নাসের ছেলের সাথে বিয়ের আয়োজন হয়েছে, যদি বিপদ হয় কোনো। রাত বাড়ে পাল্লা দিয়ে, সাথে বিদিশার ফোনের নোটিফিকেশনের পাল্লা ভারী হয়। এই মাঝে রাতে গোসল সেরে এসে বারান্দায় দাঁড়ায়। ফোনে স্ক্রিন অন করতে দেখে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তার গায়ে হলুদের ছবি, সাথে ক্যাপশন, এই যে বিদিশার নেশা, শেষমেশ পথে থাকা পুরনোর কাছেই বাদ পড়লেন। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে যে যাকে ভালোবাসে সে তাকে পেয়ে গেলে কত সুন্দর ইতিহাসই না হয়। বিদিশার নেশা ঠিক কতখানি প্রার্থনা করেছিলাম বলে এতগুলো বছর পরও আপনাকে পেলাম, ভাবতে পারছেন? ইতি, ওই পথে থাকা পুরনো। ক্যাপশনটা দেখে আপন মনে হাসে বিদিশা। সাহেল ভাই যে তাকে পছন্দ করে সেটা সে বুঝতে পারত, কিন্তু তার মন কোনো এক মহেন্দ্র ক্ষণে গিয়ে একজন মানুষে যে আটকে গিয়েছিল তা আর ফেরানো সম্ভব হয়নি। যখন ফিরল তখন বড্ড দেরি হয়ে গিয়েছে। তার সংসার জীবনে 3 বছর কেটে গিয়েছিল, তবুও সাহেল ভাই হাল ছাড়েনি, ঠাঁই দাঁড়িয়েছিল নিজের অনুভূতিতে। তাই তো সংসার করবে না বলেও আবার এত বছর পর সংসার করার লোভ হলো। একবার তো অভালোবাসা পুরুষকে ভালোবেসে দেখেছে, এবার না হয় যে ভালোবাসতে জানে তাকে একবার ভালোবাসলো। বাহিরের বাতাসের সাথে নরম কুয়াশা এসে ছুঁয়ে যায় বিদিশার শরীর। ফোনে স্ক্রিন ঘাঁটতে ঘাঁটতে আঙুল থেমে যায় একটি প্রোফাইলে। সাদা শার্টে আজও মানুষটাকে বড় সুন্দর লাগে। সব ঠিক থাকলে এই মানুষটার সাথেই তো তার কত যুগের সংসার হতো। অথচ বলার পরও আরও কত কথা না বলা থেকে যায় প্রত্যেকের জীবনে, যে কথা বলা হয় না আর। কেবল জীবনের এক কোণায় একটি আফসোস ঝুঁকে ঝুঁকে বাঁচে, ধুলো পড়ে যায় আফসোসে, তবুও মোছে না। ওরকম একটি মানুষকে বুক পকেটে রেখেই জীবনের গল্পরা বদলায়, পথ ধরে অন্য সুখের ঠিকানা। সিলেট শহরেও শীত গুরুতর, চাঁদ দেখার জো নেই। কুয়াশায় ঢেকে গিয়েছে নরম চাঁদ। চিকন ফ্রেমের চশমাটায় চোখে দিয়ে খুব মনোযোগ নিয়ে একটি পুরনো কাগজ বের করলেন একজন নারী, যার চুলে পাক ধরেছে, চোখে পড়েছে ছানি। পুরনো কাগজটা বের করেই কতক্ষণ বুকে চেপে রাখলেন। নোনা জলে ভেসে গেল তার চোখ। তারপর হারিকেনের আলো কিছুটা বাড়িয়ে দিয়ে কাগজটা খুললেন। এই পুরনো কাগজটা তার মেয়ের লেখা প্রথম এবং শেষ চিঠি, যে তাই কত যত্ন করেই না দুহাতের আঁচলে রাখলেন। মুখস্থ চিঠিটা আবারও নতুন করে পড়লেন। মা, প্রিয় বলবো না অপ্রিয় বুঝতে না পেরে কোনো সম্বোধন দিলাম না, কিন্তু আমার বড় স্বাদ ছিল বুকে একবার মা বলে ডাকার। সেই স্বাদ পূরণ করলাম চিঠিতে মা লিখে। বাঁচবো আর কিছু ঘন্টা, স্বাদ পূরণ না করে যেতে মন চায় না যে। মা, আমি তোমার মেয়ে, যাকে তুমি ফেলে গিয়েছিলে হিংস্র বাস্তবতার মুখে। আমি সেই মেয়ে মা। আমি চিঠি লিখছি জেল থেকে। আজ ভোর 4:30টায় আমার ফাঁসি, তাই আমার শেষ ইচ্ছে ওনারা পূরণ করবে বিধায় আমি তোমাকে চিঠি লিখছি। শুরুতে তো তুমি ছিলে, শেষেও না হয় থাকলে। জানো, লোকে ভাববে আমার মৃত্যু হয়েছে ফাঁসিতে। মোটা রশ্মিটা গলায় দৈত্যের মতন চেপে ধরবে, তারপর আমার প্রাণ পাখি এই দেহ ছেড়ে চলে যাবে। অথচ এটা বাহিক্য মৃত্যু। আমি তো মরে গিয়েছিলাম সেদিনই, যেদিন তুমি আমাকে এই নষ্ট জীবন উপহার দিয়ে চলে গিয়েছিলে নিজের সুখের খোঁজে। জানো মা, আব্বু তোমাকে ভীষণ ভালোবাসতো, কখনো ভুল করেও তোমার নামে একটা খারাপ কথা বলেনি। আমাকে লুকিয়ে তোমার চিঠি লিখতো। আমি তো তখন জানতামই না তুমি বেঁচে আছো, আর এতটাই সুখে আছো যতটা সুখে থাকলে আমাকে আর আব্বুকে ছুঁড়ে ফেলা যায়। তুমি বেঁচে আছো সেটা জানলাম আব্বুর মৃত্যুর আগে, তাই ঘর খুঁজে চিঠি পেলাম যখন, তখন জানলাম। আব্বু কতটুকু ভালোবাসলে তোমাকে শেষবার দেখার আশে চোখ বন্ধ করেনি একবার ভাবো। ভাগ্যিস আমি চিঠি পেয়েছিলাম, জেনেছিলাম তোমার ঠিকানা, না হয়তো আব্বু তোমাকে দেখার ইচ্ছে বুকে নিয়ে চিরবিদায় নিত। আচ্ছা মা, যেদিন শেষবারের মতন আব্বুকে হসপিটালে দেখতে গেলে সেদিন তোমার বুক কেঁপেছিল কি? যেই মানুষটা তোমাকে এত ভালোবাসার পরেও ছেড়ে গিয়েছিলে, সেই মানুষটা তোমাকে শেষ অবধি মনে রেখেছিল বলে অবাক হওনি? হয়েছিলে নিশ্চয়ই। জানো মা, আমি তোমাকে ঘৃণা করি। আমার আব্বু যেই মানুষটার ছবি তার বুক পকেটে যত্ন করে রেখে দিয়েছিল, সেই মানুষটার বিশ্বাসঘাতকতা যে আমি মানতে পারিনি। কিন্তু তবুও মায়ের ভালোবাসা পাওয়ার লোভে যে অন্তরে ছিল, ঘৃণা করতে গিয়েও যে কোথাও একটা ভীষণ ভালোবাসি, সেটা অস্বীকার করি কিভাবে? সে যাই হোক, আজ মাঝরাতের পরেই আমার ফাঁসি। এরপর এই সুন্দর পৃথিবীটা দেখা হবে না। এই ভোর, এই ভালোবাসার পৃথিবীটিকে আর দেখব না। ভাবলেই আমার কান্না পাচ্ছে মা।
ভুল কেসে এত বড় দণ্ড পেলাম, কী আর করবো, ভাগ্যে যে ছিল। বিধাতা কিছু কিছু মানুষকে এমন দুঃখে মোড়ানে ভাগ্য দিয়েছে পাঠান, এই ভাগ্য অস্বীকার করি কেমন করে? তবে আমার কাছের মানুষগুলো ভালো আছে, এতটুকুই আমার শান্তি। জানো মা, বাবা যেমন তোমাকে ভালোবাসতো, আমাকেও তেমন একজন ভালোবাসে। আমি যতই মানা করি সে শোনে না, বোকা ছেলে। এমন মায়া মায়া ভালোবাসা পেলে মরতে ইচ্ছে করে বলো? কষ্ট হয় যে বড়, তবুও মরতে হয়। কাল ভোরে যখন আমার দেহটা প্রাণশূন্য হয়ে পড়ে থাকবে, তখন কে নিবে সেই দেহের দায়ভার? আমার মৃতদেহ দেখার মতন এই গোটা দুনিয়ায় কেউ নেই মা। এত খারাপ ভাগ্য কারো হয়? বেলির গন্ধে বাগিচা ভরে যাবে, আমার সদ্য কবরে হাওমাও করে কেউ কাঁদবে না। কাদার মতো একটা মানুষ পৃথিবীতে নেই বলে আমার নিজের জন্য ভীষণ মায়া হচ্ছে। এই আমিটা কতই না নিঃস্ব, কতই না দুঃখ পেয়ে যাচ্ছি মা। আমার যেতে ইচ্ছে করে না। মা গো, এত সাধের জনম দুঃখে দুঃখে বিসর্জন দিলাম। মা গো, আমার জন্য 2 ফোঁটা কাঁদবে কি মা? আমার ফাঁসি ভোর 4:30টায়, আবারও বলছি ভোর 4:30টায়। সেই সময়টায় আমার জন্য 2 ফোঁটা চোখে জল ফেলো কেমন? গোটা এক আস্ত আমিটা মরে যাব, অথচ কেউ কাঁদবে না, তা আমি মানতেই পারছি না। তুমি না হলে কাঁদলে এই বেনামি মৃতদেহটা তবুও শান্তি পাবে। তার বিদায়ে কেউ অন্তত কেঁদেছে ভেবে। ভালো থেকো মা। পায়ে হেঁটে একদিন দুঃখ দূর করতে চাও, আমার জন্য দোয়া করো। আজ ভোরে আমি দুঃখ নিয়ে চলে যাব বহুদূর। বিদায় মা। ইতি, আশা বড়ির বোন রক্ত করবি। সাহেবা কেঁদে উঠলেন হাওমাও করে। 3 বছর আগেই তিনি যখন চিঠিটা পেলেন, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। বাড়ি শহর বদলানোর কারণে চিঠিটা এসে পৌঁছায় বড় অসময়ে। তবুও সন্তানের খোঁজে যান তিনি, কিন্তু খোঁজ পাননি কোনো। যেই সন্তানের কথা সারা জীবনে একটিবারও ভাবেননি, সেই সন্তানের জন্য গত 3টি বছর কেঁদে কেটে আহাজারি করে কাটাচ্ছেন। মেয়েটার নামে মামলা হওয়ার 4 বছরের মাথায় ফাঁসির নির্দেশ আসে। কেসের প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণের ঘাটতি থাকায় তার মেয়েটা আজ নেই। এই পৃথিবী তার নিয়মেই চলেছে, অথচ এই যে প্রকার দুঃখগুলো, তা মোছা কি সাধ্য আছে কারো? এই শীতেও বিন্দু গুনে গুনে 6 বার গোসল করেছে, তাও মধ্যরাতে। মাঝে মাঝেই মেয়েটা এমন পাগলামো করে, কী করবে না করবে বুঝে পায় না। বেশিরভাগ শীত এলেই মেয়েটার মাথা বিগড়ে যায়, মানুষকে চিনতে পারে না, পাগলামো করে। হুতুম অতিষ্ঠ হয়ে বিন্দুর উপর রাগ দেখাচ্ছে, কিন্তু শান্ত রইল হিরণ। নরম হাতে বিন্দুর মাথা মুছিয়ে দিল সে। ফ্রিজ থেকে নামিয়ে খাবার গরম করে আনলো, খাইয়েও দিল। হুতুম নীরবে সবটাই দেখলো। হিরণ যখন বিন্দুকে ঘুম পাড়িয়ে ঘর থেকে বের হতে নেবে, হুতুম তখন পিছু ডাকলো, নরম স্বরে শুধালো, তোমার রাগ লাগে না মাস্তান? হিরণ মুচকি হাসি দিয়ে বলল, কেন? এই যে বিন্দুমালা যে এমন করে। বিন্দু তো অসুস্থ, সুস্থ যখন থাকে তখন তো এমন করে না। বিন্দুমালা কি একেবারে ঠিক হইব না? হবে, ধৈর্য রাখো, আমাদের বিন্দু একেবারে ঠিক হয়ে যাবে। তুমি যাও, ঘুমাও। হুতুম ঘাড় নেড়ে ঘুমোতে চলে যায়। হিরণ তপ্ত শ্বাস ফেলে ঘরের বাইরে এসে পূব দিকের বাগানটায় গিয়ে বসে। মৃদু বাতাসে তার শীত শীত ভাব গাঢ় হয়। তার সামনেই একটি পুরনো কবর থেকে কি যেন এক অপরিচিত ফুলের সুবাস ভেসে আসে। হিরণ এক ধ্যানে সেদিকেই তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে, রবি, আজও তোমার শরীর থেকে কত সুন্দর ঘ্রাণ আসছে দেখো। তবুও তুমি বোকার মতন বলো তোমাকে যেন না ভালোবাসি। এমন ফুলের মতন মানুষকে ভালো না বেসে থাকা যায়? যায় না। সেই তুমি রাগ করো আর যাই করো, আমি তোমাকেই ভালোবাসবো। তোমার অন্যায় আবদার পূরণ করতে বিন্দুবালাকে পৃথিবীর সকল দুঃখ থেকে তো লুকিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু তোমার মতন করে ভালোবাসতে পারিনি, পারবো না। আচ্ছা রবি, তুমি বিন্দুকে যেমন ভালোবাসলে, তার 1 ভাগও কেন আমায় বাসলে না? তাও তো আমি নিজেকে একটা বুঝ দিতে পারতাম। এমনকি তোমার মৃতদেহের দায়িত্বটুকু আমায় দিতে নারাজ ছিলে। কেন এত পাষাণ তুমি আমার বেলা? বেশি ভালোবেসেছিলাম বলে কি এমন শাস্তি? তবু আমি ভালোবাসবো, করো তুমি অভিমান। কথা বলতে বলতে অজান্তেই হিরণের চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। সে ফিসফিস করে বলল, রবি শুনছো? ভালোবাসি। খেয়ে জানে রুবি শুনলো কিনা, রুবি দেখলো কিনা এই প্রেম, রুবি জানলো কিনা তার কবরে রোজ নিয়ম করে একজন কান্না করার মতন মানুষ পৃথিবীতে অবশিষ্ট রয়ে গিয়েছে আজও। খুব দূরে কুয়াশা ঠেলে একটি পরিচিত পাখি ডাকলো বিরহী স্বরে, কে ওটা?
বানি না। বিন্দুর মানসিক অবস্থা বিগড়ে যাওয়ায় মামলা কঠিন থেকে কঠিনতম হয়। আদালতে প্রমাণ হয় করবী টাকার লোভে খুন করে বিশিষ্ট শিল্পপতিকে। টাকার ক্ষমতার কাছে ফিকে হয়ে যায় সব সত্য। কোনো সঠিক তথ্য প্রমাণ না থাকায় হিরণ চেয়েও করবীকে মুক্তি করাতে পারেনি। তবে করবীর কথা অনুযায়ী বিন্দুকে আড়াল করতে পেরেছিল এই সমাজের চোখ থেকে। শহর ছেড়ে খুব দূরে এক পাহাড়ি অঞ্চলে বিন্দুকে লুকিয়ে রাখে। সেখানে বিন্দুর চিকিৎসা চলে। তবে সেই চিকিৎসা আজও চলছে। বিন্দু স্মৃতিতে করবী খুব কম সময় আসে, আর যখন আসে তখন বিন্দু উন্মাদ হয়ে যায়। তাই কেউ তাকে করবীর কথা মনে করায় না। আর তিমির হলো সেই চরিত্র যারা আমাদের জীবনের কোনো কিছুতেই থাকে না, কেবল ঝড়ের বেগে এসে জীবনটায় আরও এক আনা দুঃখ বাড়িয়ে দিয়ে যায়। তবে তিমিরদেরও বুকের ভেতর একজন আস্ত বিরোহিনী লুকায়িত থাকে, যাদের তারা একসময় ভালোবেসেছিল। থাকে হিরণদের বুকের ভেতরও। পৃথিবীতে ভালোবাসতে পারা বেশিরভাগ মানুষের বুকের ভেতরেই বিরোহিনীরা থেকে যায়। শীতের নরম কুয়াশা, গ্রীষ্মের তাপদহন কিংবা শরতের মেঘের পরিবর্তন ঘটে, তবে বুক পকেটে থাকা বিরোহিনীদের ঘটে না কোনো পরিবর্তন। চিরজীবন তারা চিরকাঙ্ক্ষিত মানুষ হয়ে অপূর্ণতায় থেকে যায়। যেমন করে বিদিশার বুকেও রয়ে গেছে একজন